প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। ১৩ নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে স্বাগতম। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড হোম রিবন থেকে ফন্ট। এর মধ্যে রয়েছে ১৯টি সাব মেনু, যা খুবই দরকারি কমান্ড। ক্লাসটির ব্যবহার প্রয়োগ: অক্ষর বিভিন্ন ধরনের আকার দেয়া, ডিজাইন করা ও ছোট বড় এবং রং দেয়া কাজ করতে পারবেন। আমরা শুরুতেই দেখব ফন্টের কাজ। ৩৪ নম্বর কমান্ড। ফন্টের কাজ লেখা বিভিন্ন ধরনের করা। এমএস ওয়ার্ড ওপেন করো। এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমি বাংলাদেশ লিখছি। এই বাংলাদেশ লেখাটা অন্য একটা ফন্টে নিয়ে যাব। মনোটাইপে কার্সিভ ফন্টে সেট আপ করে লেখাটা কিন্তু অন্য একটা স্টাইল সেট আপ হয়েছে। এখন এই লেখাটা আবার যদি টাইমস নিউ রোমানে নিয়ে যাই, তাহলে কিন্তু লেখাটা ফ্রেশ আকারে দেখা যাচ্ছে। এরকমভাবে আপনারা লেখার পরে এবং শুরুতেই বিভিন্ন ফন্ট স্টাইল সেট আপ করে বিভিন্ন ধরনের করতে পারবেন। এরপরে দেখব ফন্ট স্টাইল। এর কাজ অক্ষর মোটা এবং বাঁকা করা। যতটুকু অক্ষর আমি মোটা এবং বাঁকা করতে চাই ততটুকু অক্ষর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফন্টের মাঝে আমরা সামনে দেখতে পাচ্ছি বি তে বোল্ড। বিতে যদি ক্লিক করেন তাহলে লেখাটা মোটা হবে। আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য বোল্ডটা উঠাই দিবেন, তাহলে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এখন এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। কন্ট্রোল বি ক্লিক করলে কিবোর্ডে লেখাটা মোটা হবে এবং কন্ট্রোল বি ক্লিক করলে বোল্ডটা উঠে যাবে। তারপরে আছে ইটালি সিলেক্ট, মানে লেখাটা একটু বাঁকা করা। শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। লেখাটা স্বাভাবিকের চেয়ে একটু বাঁকা হয়েছে। এবং যদি আবার সোজা নিয়ে আসতে চাই, তাহলে সামনে যে আইকনের মতো ছোট্ট একটা চিহ্ন দেখা যাচ্ছে ইটালি সিলেক্ট, এই আয়ের উপর থেকে সিলেক্টটা উঠাই দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এখন আমরা দেখব ৩৬ নম্বর কমান্ড সাইজ। এর কাজ অক্ষর ছোট বড় করা। আমি এই অক্ষরটা ছোট বড় করার জন্য ব্লক করব। ব্লক করার পরে ফন্ট ক্লিক করব। ফন্ট থেকে সাইজে আপনার বিভিন্ন সাইজে ক্লিক করলে সেই সাইজে লেখাটা চলে আসবে। আমি সামনে থেকে দেখাচ্ছি। আমি ২৬ সাইজে ক্লিক করছি, লেখাটা ২৬ সাইজের সেট আপ হয়েছে। এরকমভাবে বিভিন্ন সাইজের করা যাবে। এখন দেখব ৩৭ নম্বর কমান্ড ফন্ট কালার। আমি এই লেখার ফন্টটা বিভিন্ন কালার করতে পারবো। হোম রিবন থেকে ফন্ট ক্লিক করো। ফন্ট থেকে ফন্ট কালার। ফন্ট কালারে যাওয়ার পরে যে কোনো একটা কালার সিলেক্ট করে ওকে দিব। আমার লেখাটা একটা কালার সেট আপ হয়ে গেছে। এখন কালারটা ওঠানোর জন্য আমরা আবার ফন্টে ক্লিক করব। ফন্ট থেকে ফন্ট কালার অটোমেটিক টিক দিয়ে ওকে দিব। কালারটা সেট আপ আর থাকবে না। এখন আমরা দেখব আন্ডারলাইন স্টাইল। আন্ডারলাইন স্টাইল মানে লেখার নিচে আন্ডারলাইন করা। যতটুকু লেখা আমরা আন্ডারলাইন করব ততটুকু লেখা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আন্ডারলাইন শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন বসবে এবং কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন উঠে যাবে। এখন ফন্টের থেকে আন্ডারলাইন যদি দিতে চান, তাহলে এখানে এই যে আন্ডারলাইন স্টাইলে ক্লিক করবেন। আন্ডারলাইন স্টাইল থেকে বিভিন্ন স্টাইলের আছে, যে কোনো একটা স্টাইল ওকে করে ওকে দিবেন। এটা হচ্ছে আন্ডারলাইন স্টাইল। বিভিন্ন লেখার ক্ষেত্রে এবং বিভিন্ন দরখাস্তর দেখা যায় আন্ডারলাইনের প্রয়োজন হয়, তখন আপনারা এইভাবে আন্ডারলাইন ব্যবহার করতে পারবেন। তারপরে দেখবো আন্ডারলাইন কালার। ৩৯ নম্বর কমান্ড। এর কাজ লেখার নিচে দাগ করা।
সরি, লেখার নিচে দাগ রং করা। আমি আন্ডারলাইনটা কালার করতে চাচ্ছি, সেই কারণে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফন্টে ক্লিক থেকে আন্ডারলাইন কালারে যাব। আন্ডারলাইন কালারে যাওয়ার পরে যে কোনো একটা কালার সিলেক্ট করে ওকে দিব। আমার আন্ডারলাইনটা কালার চলে আসবে। এখন কালারটা উঠাই দেওয়ার জন্য আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আন্ডারলাইন কালারে যে অটোমেটিক টিক দিয়ে ওকে। আন্ডারলাইন কালারটা থাকবে না। চল্লিশ নম্বর কমান্ড আমাদের দিয়ে আছে স্টিক থট। এর কাজ শব্দের মাঝখানে দাগ দেয়া। যতটুকু শব্দের মাঝখানে দাগ দিতে চাই ততটুকু শব্দ সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি এ বি সি এর মাঝখানে দাগ দিয়ে এটা ক্লিক করলে মাঝখান দিয়ে দাগ পড়বে, এবং এটা যদি ক্লিকটা উঠাই দিই তাহলে দাগ থাকবে না। এবং ফন্টের ভিতর থেকে দেখব স্টিক থটে যদি টিকটা দিই তাহলে শব্দের মাঝখান থেকে দাগ পড়বে, এবং স্টিক থটটা উঠাই দিলে পূর্বের ন্যায় ফিরে আসবে, আর দাগ থাকবে না। তারপরে আছে ডাবল স্টিক থট। এর কাজ শব্দের মাঝখানে দুটি দাগ দেয়া। আমি এই শব্দটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ডাবল স্টিক থট টিকটা দিয়ে ওকে করব। শব্দের মাঝখানে ডবল দাগ সেট আপ হয়েছে। এখন দাগটা ওঠানোর জন্য আবার ফন্টে যাব। ফন্ট থেকে ডাবল স্টিক থট টিকটা উঠাই দিয়ে ওকে। ডবল দাগ আর থাকবে না। এখন আছে 42 নাম্বার কমান্ড সাবস্ক্রিপ্ট, সরি সুপারস্ক্রিপ্ট। এর কাজ এক ধাপ উপরে উঠিয়ে দেয়া। আমরা মূলত জানি এক ধাপ উপরে উঠায় দিতে হয় অনেক বৈজ্ঞানিক অথবা বীজগণিত সূত্র লেখার ক্ষেত্রে। তা এখন আমরা একটা সূত্রই লিখে দেখাবো। এ প্লাস বি উপরে স্কোয়ার দিব, সেই কারণে এক ধাপ উপরে উঠাই দিতে হবে। ফন্টে ক্লিক করব। ফন্ট থেকে সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট টিক দেওয়ার পরে ওকে। এখন যদি 2 দিই লেখাটা আমার এক ধাপ উপরে থাকবে। এখন সমান্তরাল আসার জন্য আমরা সামনেই এই যে আইকন দেখতে পাচ্ছি, এটাতে টিকটা উঠাই দিলে কিন্তু সুপার স্ক্রিপ্ট থেকে টিকটা উঠাই যাবে। এখন সমান্তরাল আছে, এখন আমরা ইকুয়াল দিব। তারপরে স্কোয়ার, স্কোয়ার দেওয়ার জন্য আবার এখানে স্কোয়ারের উপর টিকটা রাখবো। রাখার পরে উপরে স্কোয়ার দিব। সমান্তরাল আসার জন্য টিকটা উঠাই দিব। তার প্লাস দিব 2ab প্লাস বি স্কোয়ার দিব। বি স্কোয়ার দেওয়ার জন্য আবার স্কোয়ারের টিকটা রাখবো। রাখার পরে 2 আবার স্কোয়ার টিকটা উঠাই দিব। এরকমভাবে আমরা সূত্রটা লিখতে পারবো সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে। তারপরে আছে 43 নম্বর কমান্ড সাবস্ক্রিপ্ট। এর কাজ এক ধাপ নিচে নামিয়ে দেয়া। এখন এক ধাপ নিচে নামায় দেওয়ার ক্ষেত্রে মূলত অনেক বৈজ্ঞানিক সূত্র বা অনেক কিছু লেখার, অনেক সংকেত লেখার ক্ষেত্রে এক ধাপ নিচে লেখার প্রয়োজন হয়। যখন প্রয়োজন হবে তখন আপনারা এইভাবে লিখতে পারবেন। আমি একটা বৈজ্ঞানিক একটা সংকেত লিখছি H2O। এখন 2টা যদি আমি নিচে দিতে চাই তাহলে 2টা ব্লক করো। ব্লক করার পরে এই যে এক্স এর নিচে একটা সংকেত দেখাচ্ছে, এটাতে চাপ দিলেও এক ধাপ নিচে নামবে। আবার যদি আমি সুপারস্ক্রিপ্টে সরি সাবস্ক্রিপ্টে যদি টিকটা দেওয়ার পরে ওকে দিই, এটা কিন্তু এক ধাপ নিচে চলে আসবে। আবার সমান্তরাল আসার জন্য এই টিকটা উঠাই দিব। উঠাই দেওয়ার পরে ও এরকমভাবে একটা সংকেত লিখছি। এখন আমরা দেখব শ্যাডো। 40 নম্বর কমান্ড। এর কাজ শব্দের পিছনে ছায়া ফেলানো। আমরা যতটুকু শব্দের পিছনে ছায়া ফেলাতে চাই ততটুকু শব্দ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফন্টে ক্লিক করব। ফন্ট থেকে শ্যাডো টিকটা দেওয়ার পরে ওকে। আমার শব্দের পিছনে একটা ছায়া পড়ছে, জুম করলে ক্লিয়ার বোঝা যাবে। আবার ছায়াটা উঠাই দেওয়ার জন্য সিলেক্ট করে টিকটা উঠাই দিব।
শ্যাডো থেকে টিকটা উঠাই দেওয়ার পরে ওকে, পূর্ব অবস্থায় ফিরে আসবো। তারপরে আছে 45 নম্বর কমান্ড আউটলাইন। এর কাজ শব্দের মধ্যে কালো দাগ উঠিয়ে দেয়া। যতটুকু শব্দের মধ্যে কালো দাগ উঠিয়ে দিতে চাই ততটুকু শব্দ সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ফন্টে ক্লিক করব, ফন্ট থেকে আউটলাইনে টিকটা দিব, টিকটা দেওয়ার পরে ওকে করব। শব্দের মাঝখান থেকে কালো দাগটা উঠে যাবে। পূর্ব অবস্থায় ফিরে আসার জন্য বা কালো দাগটা আবার দেওয়ার জন্য আউটলাইনের টিকটা উঠাই দিয়ে ওকে করব, কালো দাগটা থাকবে না। এরপরে আমরা দেখব 46 নম্বর কমান্ড ইমবোস। এর কাজ লেখা সামনে থেকে পাথরে কালার করা। আমি লেখাটা একটু কপি করে আরেকটা ডাবল করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি এই লেখাটা সামনে থেকে পাথরি কালার দিব। তার জন্য ফন্টে ক্লিক করব, ফন্ট থেকে ইমবোসে টিকটা দিব, টিকটা দেওয়ার পরে ওকে দিব। আমার লেখাটা সামনে থেকে পাথরে কালার মনে হচ্ছে। এরপরে 46 নম্বর কমান্ড আছে ইনজেব। এর কাজ লেখা পিছন থেকে পাথরে কালার করা। আমি পরের লেখাটা পিছন থেকে পাথরে কালার করার জন্য সিলেক্ট করছি, সিলেক্ট করে ইনজেবের টিকটা দিব, টিকটা দেওয়ার পরে ওকে করব। পিছন থেকে পাথরে কালার এটা মনে হচ্ছে, যদিও দুটো একই রকম মনে হচ্ছে, তারপরে দুইটা দুই রকম ব্যবহার এবং দুই রকম কাজ। এটা প্রিন্ট দিলে হয়তো ক্লিয়ার বোঝা যাবে। এবং পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য টিকটা উঠাই দিব, সরি একটা করে সিলেক্ট করতে হবে। এরপরে দেখব 48 নম্বর কমান্ড স্মল ক্যাপস। ইংরেজি ছোট হাতের লেখা বড় হাতের হবে কিন্তু ছোটই থেকে যাবে। আমি সম্পূর্ণ সিলেক্ট করব, সম্পূর্ণ সিলেক্ট করার পরে ফন্টে ক্লিক দিব, ফন্ট থেকে স্মল ক্যাপসে টিকটা দিব, টিকটা দেওয়ার পরে দেখেন সব লেখা কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে, কিন্তু বি এর চেয়ে পরের অক্ষরগুলা কিন্তু ছোটই আছে। এটা ছিল স্মল ক্যাপস। এখন দেখব 49 নম্বর কমান্ড অল ক্যাপস। এর কাজ ইংরেজি ছোট হাতের লেখাগুলো বড় হাতের হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে। সম্পূর্ণ সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অল ক্যাপস ক্লিক দেওয়ার পরে ওকে। সম্পূর্ণ লেখা আমার ক্যাপিটাল লেটারে আসছে। তারপরে আমাদের আছে 50 নম্বর কমান্ড হিডেন। এর কাজ লুকিয়ে রাখা। আমরা যদি কোনো কিছু লুকিয়ে রাখতে চাই সেটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ফন্ট থেকে হিডেনের টিকটা দেওয়ার পরে ওকে দিব। লেখাটা কিন্তু লুকানো হয়েছে। এখন আছে আমাদের 51 নম্বর কমান্ডে স্ক্রল। এর কাজ লেখা স্বাভাবিকভাবে ছড়িয়ে দেয়া। আমার এই লেখাটা স্বাভাবিকভাবে যদি ছড়াই দিতে চাই তাহলে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ফন্টে ক্লিক করব, ফন্ট থেকে ক্যারেক্টার স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং থেকে স্ক্রলের পার্সেন্টেজ আমি বাড়াই দিব, 200 দিব, 200 দেওয়ার পরে ওকে। আমার লেখাটা পূর্বের থেকে একটু ছড়িয়ে পড়ছে। এরপর আছে 52 নম্বর কমান্ড কনডেনসেন্ট। এর কাজ লেখা চাপিয়ে দেয়া। এই লেখাটা আমি পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসব, তার জন্য পার্সেন্টেজটা পূর্বের ন্যায় করে দিয়ে ওকে দিব। এখন এই লেখাটা যদি আমি
একটু চাপাই দিই স্বাভাবিকের চেয়ে, তাহলে ক্যারেক্টার স্পেসিং থেকে স্পেসিং বক্স নর্মাল থেকে কনডেনসেট দেওয়ার পরে ফিটের পরিমাণটা একটু বাড়াই দিব, 5 দিব, 4 দিলাম। ওকে, লেখাটা কিন্তু একদম চাপাই গেছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আসার জন্য কনডেনসেট আছে, এখানে নর্মাল দিব, নর্মাল দেওয়ার পরে ওকে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এরপরে আছে আমাদের 53 নম্বর কমান্ড এক্সপেন্ডেড। এর কাজ লেখার মধ্যে দূরত্ব সৃষ্টি করা। আমি এই লেখাটুকুর মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে স্পেসিং বক্স থেকে এক্সপেন্ডেড দিয়ে ফিটের পরিমাণটা একটু বাড়াই দিব, 5 দিব, 5 দেওয়ার পরে ওকে, স্বাভাবিকের চেয়ে অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়েছে। আমাদের 13 নম্বর ক্লাস এই পর্যন্তই ছিল কমান্ড। এরপরে আমরা আমাদের ট্রেনিং বইতে দেয়া আছে পূর্বজ্ঞান যাচাই। পূর্বজ্ঞান যাচাই দেয়া আছে অক্ষরে বিভিন্ন আকার দেয়া ডিজাইন করা এবং রং দেওয়ার কাজ করতে পারবেন কিভাবে। উত্তরে দেয়া আছে লেখা বিভিন্ন আকার, রং ও ডিজাইন রয়েছে। হোম ক্লিক থেকে ফন্ট, ফন্ট থেকে কালার, তারপরে স্টাইল। আমাদের 13 নম্বর ক্লাসে শর্টকাট যুক্ত করা আছে কন্ট্রোল F2, এর কাজ প্রিন্ট প্রিভিউ করা। F5 এর কাজ কম্পিউটার অটো রিফ্রেশ করা। আমি আপনাদের দেখাবো কন্ট্রোল F2 তে ক্লিক করলে প্রিন্ট প্রিভিউ দেখানো। তারপরে আছে আমরা যে রিফ্রেশ করি, এই রিফ্রেশটা শর্টকাটের মাধ্যম দিয়ে F5 এ যদি চাপ দিই, কিবোর্ডের ফাংশন F5 এ চাপ দিলে অটো রিফ্রেশ হবে। আমাদের 13 নম্বর ক্লাস এই পর্যন্তই ছিল। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের 13 নম্বর ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।